দর্শক শ্রোতা, এদিকে ব্রেকিং একটা নিউজ রয়েছে। শেখ হাসিনার যারা ফ্যান ফলোয়ার রয়েছেন তাদের জন্য একটা সুখবর, মানে যারা আওয়ামী লীগের ফ্যান ফলোয়ার রয়েছেন বা সাধারণ পাবলিক আপনারা রয়েছেন তাদের জন্য একটা খবর হচ্ছে শেখ হাসিনা আবার আওয়ামী লীগ সরকার আবারও ক্ষমতায় আসতে পারে। যাকে নিষিদ্ধ করে আপনি কোণঠাসা করবেন তত প্রাসঙ্গিক হবে। আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করছেন না, এই আওয়ামী লীগ একসময় প্রাসঙ্গিক হবে। এই যে এই নিষিদ্ধ হওয়ার কারণে আওয়ামী লীগের একটা ভোট আছে, ওই একটা ভোট যে পাবে সেই জিতবে। এই জন্য সবাই আওয়ামী লীগের প্রতি প্রেম ভালোবাসা দেখাচ্ছে। তাদেরও একটা অধিকার আছে, তাদের ভোট যেহেতু বৈধ, তাদের প্রার্থী হওয়াটাও বৈধ হওয়া উচিত। গর্বের সাথে অহংকার সাথে উনি বলেছেন যে আমরা 1.5 বছরে যা করেছি বিগত 17 বছরেও তা কেউ করতে পারে না। এখন শেখ হাসিনা তো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানিয়ে দিয়ে গেছে রূপপুরে, আপনি কি বানিয়েছেন? তৃতীয় যে জিনিসটা, উনি তো মেট্রো রেল করে দিয়েছে। আপনি কি করছেন? ভারত আওয়ামী লীগের জন্য যতটা সম্ভব করে যাবে, আওয়ামী লীগের জন্য একটা স্পেস তারা তৈরি করে দিতে চায় রাজনীতি করার, ভবিষ্যতে ক্ষমতায় আনানোর ব্যবস্থা করার বিষয়টি না, এটিও একটি বার্তা, একেবারে স্পষ্ট বার্তা। আরেকটি নতুন নিউজে আপনাকে স্বাগতম। দর্শক, বিদ্যমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আরেকটি নতুন নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক, যার বিশেষ অংশ ইতিমধ্যেই আপনারা দেখে বুঝতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই দর্শক, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেওয়ার জন্য। দর্শক, কথা না বাড়িয়ে চলুন ভিডিওর মূল অংশগুলো দেখে আসি। তবে আওয়ামী লীগকে সবাই শত্রু ভাবে, কিন্তু ভোটের জন্য সবাই তার সাথে প্রেম ভালোবাসা করতে চাচ্ছে। তো এটা একটা শিক্ষণীয় যে ভোট মানুষকে নমনীয় করে, ভোট মানুষকে সামাজিকভাবে সভ্য বানায়। তো এই ভোটটাই আমরা দীর্ঘদিন ধরে চাচ্ছিলাম, যে ভোটটা আসলেই সবাই তাদের হিংস্রতা কমিয়ে ফেলবে। কারণ একটা সহিংস কাজ, একটা উগ্রতা প্রকাশ পেলে মানুষ তার ভোট দেবে না। দেখেন, বিএনপির ভোটও এক, আওয়ামী লীগের ভোটও এক, সে জায়গা থেকে জামাতের ভোটও এক। তো জামাত একটা ভোট পাইলো, বিএনপি একটা ভোট পাইলো, এখন আওয়ামী লীগের একটা ভোট আছে, ওই একটা ভোট যে পাবে সেই জিতবে। এই জন্য সবাই আওয়ামী লীগের প্রতি প্রেম ভালোবাসা দেখাচ্ছে। কিন্তু আমরা বলি যে তাদেরও একটা অধিকার আছে, তাদের ভোট যেহেতু বৈধ, তাদের প্রার্থী হওয়াটাও বৈধ হওয়া উচিত। এটা আমরা বলছিলাম এবং বারবার বলছিলাম যে সবাইকে নিয়ে একটা নির্বাচন হওয়া দরকার। সেই নির্বাচন হলে একটা মানে কেউ পরাজিত হলেও, ভোটে পরাজিত হইলে কেউ লাফালাফি করতে পারে না। কারণ ভোটের মাধ্যমে যদি আওয়ামী লীগ পরাজিত হয় তাহলে আওয়ামী লীগ মেনে নেবে যে হ্যাঁ, আমরা তো পরাজয়ই বরণ করলাম। কিন্তু যদি এরকম হয় যে তারা ভোটে আসতে পারছে না, তাহলে তাদের তো আসলে পরাজয় হয় না, ঠিক আছে? আর যদি এরকম হয় তারা ভোটে ভালো করছে, বিভিন্ন জায়গা থেকে এমপি হিসেবে নির্বাচিত হয়েছে, তাহলে জনগণ যাদেরকে এমপি হিসেবে বানায় দিচ্ছে সেই মানুষগুলোকে আপনি কীভাবে ফেলে দিবেন? তারা তো জনগণের প্রতিনিধি। মাঠ থেকে এক সাইড করে দিয়ে সব দুর্বল পুষ্টিহীন তারা যদি আইসা মাঠ দখল করে, ভাই আপনি তো প্রতিযোগিতার জায়গাতেই আসলেন না। এগুলো বিষয় নিয়ে অনেকে বললে আমাদেরকে খারাপভাবে ট্রিট করে। তো আমরা আমাদের এই কথাগুলো বলে যাব ভাই, এখানে দেশের জনগণের চাহিদা, সেটাকে দাম দিতে হবে। শুধুমাত্র ভোটের আয়োজন করলে হবে না। জনগণ যাকে প্রার্থী হিসেবে চায়, তাদের জনগণ বলতে শুধুমাত্র বিএনপির জনগণ না, জামাতের জনগণ না, এই জনগণ তো আওয়ামী লীগেরও আছে, তাদের তো একটা স্টেক হোল্ডারশিপ আছে, তাই না? সেই স্টেক হোল্ডারশিপ আপনি এখানে অনেক এনসিপিকে বিশাল বড় দেখান। এনসিপির চেয়ে আওয়ামী লীগের জনগণ কেন্দ্রিক স্টেক হোল্ডারশিপ না হলেও মানে 1 লাখ গুণ বেশি, হ্যাঁ, 100, 1000 না, 1 লক্ষ গুণ বেশি। তাহলে সেই স্টেক হোল্ডারকে অসম্মান করে আপনি কৃত্রিমভাবে একজনকে এখানে বিশাল বড় একটা চেয়ারে বসাই দিলে তার সেটা মানানসই হয় না, তাই না? তো এটাই আর কি, আমরা বারবার বলছি যে সবার অংশগ্রহণে নির্বাচন হলে ভালো হয়। আমাদের কথা কেউ দাম দেবে, কীভাবে দাম দেবে? একটা দুর্বল অবস্থা বিরাজ করছে রাষ্ট্রে, হ্যাঁ, এই কথাগুলো বললে অনেকে তামাশা করে। এটার শেষটা অনেক খারাপভাবে হবে এটা বলে আমি মনে করি। কারণ কোনো একটা গোষ্ঠী যদি দীর্ঘদিন চাপা থাকে, সেই গোষ্ঠী ধীরে ধীরে জনপ্রিয় হয়, এবং কেউ যদি জুলুমের শিকার হয় তারা ধীরে ধীরে জনপ্রিয় হয়। যত বড় মুজলুমই হোক, জামাত প্রাসঙ্গিক হয়েছে কিভাবে? এত বড় গণহত্যা চালাইছে, এত বড় নোংরা কাজ করছে, আমাদের মা বোনদের ধর্ষণ করছে জামাত। সেই ধর্ষক গোষ্ঠী আজকে বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক কিভাবে বুঝতে হবে তো ভাই। তাদের উপরে বারবার জুলুম করে 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 তাদেরকে প্রাসঙ্গিক করা হয়েছে। জামাতকে যদি নিষিদ্ধ না করতো তাহলে জামাত মুসলিম লীগ হয়ে যেত। মুসলিম লীগকে নিষিদ্ধ করেনি, কিন্তু মুসলিম লীগের নোংরা কাজ, ওই সময়ের বিষয়গুলো, যে পাকিস্তানের পক্ষ নেওয়া, এই বিষয়গুলোর কারণে মুসলিম লীগ নিষিদ্ধ। ওই একই কাজ তো জামাতও করছে। তাহলে জামাত কেন নিষিদ্ধ হয়নি? কারণ জামাত কেন এখনো প্রাসঙ্গিক হয়ে আছে? কারণ জামাতকে বারবার যাকে নিষিদ্ধ করে আপনি কোণঠাসা করবেন তত প্রাসঙ্গিক হবে। আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করছেন না, এই আওয়ামী লীগ একসময় প্রাসঙ্গিক হবে এই যে এই নিষিদ্ধ হওয়ার কারণেই। কেন আমি বলতেছি যে দেখেন, বারবার কারোর উপর যদি মিথ্যা মামলা হয়, কাউকে হয়রানি করা হয়, তখন তার প্রতি মানুষের একটা মায়া তৈরি হয়। আজকে জামাতে বিভিন্ন মুক্তিযোদ্ধারা যোগ দিচ্ছে, তাদেরকে টাকা পয়সা দিয়ে, লোভ দিয়ে এখানে নিচ্ছে। বিষয় ওই মুক্তিযোদ্ধারা কারা? যে সকল মুক্তিযোদ্ধারা মাইনকা চিপায় পড়ে আছে বেইমানির কারণে, ঠিক আছে? মাইনকা চিপায় পড়ে আছে কে? ওই যে কি যেন নাম, আখতারুজ্জামান, ও তো মাইনকা চিপায়, ও তো বেইমান।
ও এখন জামাতকে গিয়ে একটা নিজেদের পবিত্র করার চেষ্টা করছে। এখন মুক্তিযোদ্ধারা তো একটা বিপদে আছে, এখন তারা একটা অংশ জামাতকে ধইরা এখন চেষ্টা করতেছে। আমার প্রশ্ন হলো যে গোলাম আজম যে অপকর্ম করছে, এখন সেখানে যদি মুক্তিযোদ্ধা যোগ দিলে গোলাম আজমের অপরাধ মাফ হয়ে যাবে কিনা, অথবা যদি এইভাবে যদি বৈধ হয়, তাহলে ধরেন জুলাই যোদ্ধাদের 200-400 জুলাই যোদ্ধা আওয়ামী লীগে যোগ দিছে, ঠিক আছে, তখন তো বলবে যে আওয়ামী লীগ বলবে আমরা জুলাইয়ের পক্ষের শক্তি। ওই যে আমাদের শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব খুব গর্বের সাথে অহংকারের সাথে উনি বলেছেন যে আমরা 1.5 বছরে যা করেছি বিগত 17 বছরেও তা কেউ করতে পারে নাই। উনি শেখ হাসিনাকে ইঙ্গিত করেছেন, যেহেতু লাস্ট 17 ইয়ার্সে শি ওয়াজ ইন দ্য চেয়ার, তাহলে শেখ হাসিনার কথা উনি বলছেন 17 বছরের কাহিনী। এটা দেখার পর একটু হাসলাম, বুঝছেন, এটা দেখার পর পোস্টটা দেখার পর একটু হাসলাম, ভাবছিলাম কিছু বলুন না, বুঝছেন, ভালো হয়ে গেছে, বুঝছেন, কিছু বলুন না, ভালো হয়ে গেছে, কিন্তু আর পারলাম না, বুঝছেন, কিছু না বলে পারলাম না, তো যার ফলে ভিডিওটা করতে আসলাম। তো এখন দেখি উনি 1.5 বছরে যা যা করেছে আর শেখ হাসিনা 17 বছরে তা করতে পারেনি। হ্যাঁ দেখি 17 বছরে শেখ হাসিনা কি কি করতে পারেনি, প্রথমে এটা আমি বলি, এক এক করে বলি, বুঝছেন, এক এক করে বলি। যেটা 17 বছরে শেখ হাসিনা কেন, বাংলাদেশের 54 বছরে কেউ করতে পারেনি, শুধু শেখ হাসিনা 17 বছর কেন, উনি মনে ভুলে গেছে, ওনার বলা উচিত ছিল বাংলাদেশ জনে 54 বছরে কেউ করতে পারেনি। এখন লিস্ট তো অনেক লম্বা, বুঝছেন, আমি মুখস্থ করে আসিনি, লিস্টে তো অনেক লম্বা মুখস্থ করে আসিনি, যদি লেখা নিই তাহলে সুবিধা হইতো আর সব কিছু খুলে বলতে পারতাম। তো কাজে এই ভিডিওটা কাজ করি, যতটুকু আমার মনে পড়তেছে আমি আমার মতো করে বলি, আর বাকি যেগুলো আপনাদের মনে পড়ে আমি বলার পরে যেগুলো আমি বলতে পারিনি বা ভুলে গেছিলাম, বুঝছেন, সেগুলো আপনারা কমেন্ট করে জানেন, ঠিক আছে। তো প্রথম যে কাজটা উনি করেছেন আমাদের ইউনূস স্যার, যেটা কিনা গত 54 বছর শেখ হাসিনা কেন, শেখ হাসিনা বাপে করতে পারেনি, সেটা হলো বাংলাদেশের ছাত্রছাত্রীদের, স্কুল কলেজ ইউনিভার্সিটির পড়ুয়া ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট করা। হ্যাঁ, নিঃসন্দেহে এটা গত 54 বছর করেন উনি। কুপরামর্শ দিয়ে 5ই আগস্টের পর কুপরামর্শ দিয়ে 5ই আগস্টের পর পোলাপানগুলোকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে না ফিরিয়ে ওনাদেরকে দিয়ে একটা কিংস পার্টি বা একটা দল গঠন করে উনি আরও ক্ষমতা, আপনি মানে আমার ইউনূস স্যারকে বলতেছে, আপনি পাকাপোক্তভাবে আরও ক্ষমতায় থাকতে চেয়েছিলেন, এবং এতে যে স্টুডেন্টের ভবিষ্যৎ নষ্ট হইতেছে এটা আপনি বিন্দু মাত্র কেয়ারই করেন, কারণ ওখানে তো আর আপনার পোলাপান নাই, আপনার পোলাপান তো ইউরোপ আমেরিকাতে নাকি, আপনার পোলাপান তো নেই, এগুলো তো সব গরিব কাঙ্গালদের পোলাপান, ওদের ভবিষ্যৎ নষ্ট হলে কি যা আসে। তো গত 54 বছরে এই কাজটা বাংলাদেশে কেউ করতে পারে, একমাত্র আপনিই করলেন। তো এই ছাত্রদের মধ্যে থেকে কিছুদিন আগে দেখলেন না, ওই যে 5 লাখ টাকা লেনদেন করতে গিয়ে গুলশান একটা ছাত্র ধরা পড়লো সমন্বয় পরিচয় দিয়া, তারপরে পুলিশ যখন পিটাইলো, সে এজলাসের দ্বারা ওই জাজকে, বিচারককে কি বলছিল, হুজুর আমার বয়স মাত্র 25-26 বছর বয়স, আমি জীবনে এত টাকা চোখে দেখিনি, লক্ষ লক্ষ টাকা, তা আমি হুশ হারিয়ে ফেলছি, আমি কি করে আমি জানিনি, এত টাকা গেলি টাকা পাওয়া যায়। এই কাজগুলো কি করছে, এই কাজগুলো স্যার আপনিই করছেন। পোলাপানগুলোরে টাকার লোভ দেখায় পোলাপানগুলোরে চাঁদাবাদ বানাইছেন, পোলাপানগুলোরে সন্ত্রাসী বানিয়েছেন, স্কুল কলেজের ইউনিভার্সিটি পোলাপানদের। আজকে এদের রাস্তা দিয়ে হাইটে গেলে মানুষ খুব খারাপ নজরে থাকায়, এটা 2 দিন আগেও ছিল না। হ্যাঁ, এটা এক্স্যাক্টলি ঠিকই বলছেন, ওই যে আপনি বলছেন না 17 বছর করতে পারে না, 54 বছর, বাংলাদেশের জন্য 54 বছর এই কাজ কি করতে পারে যেটা আপনি করছেন। এবার আসেন দ্বিতীয়, গত 17 মাসে যে পরিমাণ পয়সা লুটপাট করে বিদেশে পাচার হয়েছে, শেখ হাসিনা 17 বছরকে হার মানিয়েছে। শেখ হাসিনার একজন পিয়ন ছিল, 400 কোটি টাকা লুটপাট করছিল না পিয়ন, জানেন তো, অনেক সমালোচিত আলোচিত হয়েছিল, 17টা বছর সবে লেগেছিল। আর মাত্র 4 থেকে 5 মাসে এই আপনারই একজন উপদেষ্টার পিএস 600 থেকে 700 কোটি টাকা হাতিয়ে নিয়েছিল, এই শুধুমাত্র বই ছাপানোর নাম করে বলাবাদের। সবই খুললাম। হ্যাঁ, নিঃসন্দেহে আপনি স্যার, স্যালুট আপনাকে, আপনি একেবারে খাঁটি একটা কথা বলছেন। 17 বছরে যা করতে পারেন আপনি তা এই 17 মাসে এগুলো করছেন। কয়টা বলছি ভাই, 2টা বলছি নাকি? এবার আসেন 3 নাম্বারটা। প্রায় আমার এখানে একটা মেসেজ আছে, জর্জ ভাই শেয়ার বাজার তো শেষ, আপনারা সবাই পলিটিক্স নিয়ে কথা বলেন, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। ভাই আমরা শেয়ার হোল্ডাররা আমাদের পুঁজি পয়সা বাণিজ্য যা কিছু চলে, সব খরচপাতি হয়ে লুটপাট হয়ে যা কিছু হয়েছে এই গত 17 মাসে শেয়ার মার্কেটে, ভাই আমাদের গলায় দড়ি দেওয়া ছাড়া কোনো উপায় নেই, কিন্তু আমাদের কথা কেউ বলে না, কোনো পত্রিকায় নিয়ে যায় না। হ্যাঁ ইউনূস স্যার, পারফেক্টলি কাজটা আপনি করছেন। শেয়ার বাজার আগেও দুর্বল ছিল, কিন্তু দুর্বল হলে কি তো খোঁড়ায় হলেও চলতো, আপনি দেখেন একটা দিচ্ছেন, বুঝছেন, এই গেল এটা 3 নাম্বার কি শেয়ার বাজার। এবার 4 নাম্বারে আসেন। আপনি বলছিলেন না, ওই যে একবার না বলছিলেন যে বাংলাদেশের ওই পোলাপানদের, বাংলাদেশের ইয়াং পোলাপানদের বিদেশে নেওয়ার জন্য, বাংলাদেশের ছেলে মেয়েদের আপনি সাপ্লাই দিবেন বিদেশে, কি জন্য? অন্যান্য দেশ থেকে ইয়াং পোলাপান, তারপরে ম্যান পাওয়ার সাপ্লাই দেয় হলো সুপারভাইজার হিসেবে, ম্যানেজার হিসেবে, টেকনিশিয়ান হিসেবে। আর আপনি বাংলাদেশ থেকে আমাদেরকে সাপ্লাই দিতে চেয়েছিলেন কি হিসেবে জানেন? কামলা হিসেবে, ম্যান পাওয়ার তো কামলা হিসেবে দিতে চেয়েছিলেন। আচ্ছা যাই হোক, দেন দোষের কিছু না, কামলারও প্রয়োজন আছে। তো সেখানে আপনি বলছেন বিদেশে কোন দেশ বলে ওয়েট করতেছে আমাদের জন্য, বিদেশে কোন দেশ বলে ওয়েট করতেছে আমাদের জন্য, খালি বলে দরখাস্তই বলে পাঠাইতেছে যে আমাদের কাছে দরকার। একটু আছে ফেসবুক ইউটিউবে দেখেন, এই
ইউনূস স্যারের একটা ভিডিও আছে, আমি খুব শ্রদ্ধার সাথে কিন্তু কথাগুলো বলতেছি। ইউনূস স্যার আমার শত্রু না, কিন্তু ওনার ওই কথাটা আমার দৃষ্টি আকর্ষণ করছে। উনি 17 মাসে যা কিছু করছেন, উনি 17 বছরে শেখ হাসিনা কিছুই করতে পারেন। শুধু যেটা উত্তর দিতে গিয়ে আমি এটা বলতেছি, উনি এগুলো করছেন নিঃসন্দেহে। এগুলো 17 বছর কেন 54 বছরে কি করেন? এখন ওনার কাছে বলে খালি দরখাস্তের পর দরখাস্ত চাইছে, এই দেশের সরকার, ওই দেশের সরকার, এই দেশের সরকার, এই দেশের সরকার। কিন্তু পরে দেখলাম সবই মিথ্যা কথা, মিথ্যা কথা। এখন শেখ হাসিনার আমলে বা তার আগেও ছিল বিএনপির আমল, তারপরে আসলে শেখ হাসিনার আমল, এই দুই আমলে যে পরিমাণ পোলাপান বিদেশে গিয়ে সেটেল হয়েছে, এবং যে পরিমাণ ইজ্জত ছিল পোলাপানের, আপনি 17 মাসে পোলাপানদের ইজ্জতই নষ্ট করেছেন। বাংলাদেশের পাসপোর্ট এখন কোনো দেশ দেখতে পায় না। পাশের দেশ শ্রীলঙ্কা, থাইল্যান্ডের মতো কাঙ্গাল দেশ, শ্রীলঙ্কার মতো কাঙ্গাল দেশ, নেপালের মতো কাঙ্গাল দেশ, সেখানেও আমাদের বাংলাদেশের পোলাপানদের যাইতে কত ঝামেলার ভিতরে পড়তে চান, লজ্জার ব্যাপার, কত ঝামেলার ভিতরে পড়তে হয়, লজ্জার ব্যাপার। এটি বস আপনার আমলে হয়েছে। ইউরোপ আমেরিকার কথা তো নাই বললাম, ওদের ধারে কাছে যাওনি জানে পাসপোর্ট নিয়ে, পাসপোর্ট নিয়ে। অর্থাৎ বাংলাদেশের পাসপোর্ট ওয়ার্ল্ডে 106তম হয়েছে 110-এর ভিতরে। 110টা দেশের মধ্যে বাংলাদেশ পাসপোর্টটাকে আপনি নিয়ে গেছেন 106। ওই যে পাসপোর্ট র্যাঙ্কিংয়ের একটা ভিডিও করছিলাম, আপনারা দেখে নিন। তার কি করছে, 4-5টা তো করেছে, মনেও নাই, আমি বললাম না লিস্ট নিয়ে এলেও ভালো হইতো, বুঝছেন। এইগুলো এই ইউনূস স্যার করছে, বলছেন যেটা 17 বছর আমরা কেউ করতে পারিনি। এরপর যেটা হয়েছে সেটা হলো মব কালচার। এটা আমাদের সংস্কৃতির অংশ, এটা আমি জীবনে শুনিনি যে কোনো মানুষকে মেরে ফেলার জন্য অল্প কিছু লোক মব তৈরি করে মেরে ফেলা যায়, এবং সেটা জায়েজ, এটা কোনো মামলা টামলা হয় না। এবং সরকার এই ক্রিমিনাল অ্যাক্টিভিটিসকে মব বইলা চালিয়ে দেয়, বলে জনগণ মানুষের এর কোনো বাপ মা নাই, বুঝছেন। এই মামলার কোনো বাপ মা নাই, এটা বাংলাদেশ ইতিহাসে দেখিনি। শেখ হাসিনা তো খারাপ সরকার ছিল, অন্তত তার আমলে আমরা এগুলো দেখিনি। এখন ভাই ইউনূস স্যার, আপনি কাজের কাজই করছেন। এই নতুন একটা কালচার আমাদের ভিতরে দিয়ে গেছেন, তো যাই হোক, আরো অনেকগুলো বলতে পারতাম, কিন্তু এখন তো একতরফা এসে বলা হয়ে গেল। ইউনূস স্যারের প্রশংসা করলাম এতক্ষণ আমি, তাই না? তো এখন আওয়ামী লীগের যারা লোকজনরা দেখতেছেন, কারণ সে তো ঠ্যাস মারছে কারে, ঠ্যাস মারছে তো সে আওয়ামী লীগের, নাকি ঠ্যাস মারছে না আওয়ামী লীগের? 17 বছর তো আওয়ামী লীগের কথাই বলছে। তো এখন যদি আওয়ামী লীগের 2-4টা কথা না বলি, তাহলে আওয়ামী লীগের ভাইয়ের কষ্ট পাবে, বুঝছেন। তো আওয়ামী লীগের শুধু ভাইয়েরা না, আমি বিএনপি আওয়ামী লীগ দুজন একসাথে বলতেছি, বুঝছেন, কারণ তারা তো এখন একসাথে, এক সাইডে। কারণ উনি তো বলছে 17 মাসে যা কিছু করছে, 17 বছর বা 54 বছর এই বাংলাদেশ জিতেছে, কিছু করেনি। তার মানে এখানে তো খালেদা জিয়ার আমলও আসে। তো এখন দেখেন খালেদা জিয়া এবং শেখ হাসিনার আমলে, শেখ হাসিনার আমলে অনেকগুলো প্রজেক্ট যেগুলো বাস্তবায়িত হয়েছে আমরা নিজের চোখে দেখছি, এবং এই প্রজেক্টগুলোর বেশিরভাগ কিন্তু খালেদা জিয়ার আমলে অ্যাপ্রুভ করা। যেমন পদ্মা সেতুর ব্যাপারটা ওখান থেকে কিন্তু অ্যাপ্রুভ করা। এরকম আরো অসংখ্য প্রজেক্ট আছে যেটা ধারাবাহিকতা, এক সরকার যাবে আরেক সরকার আসবে, অন্য সরকার সেটা সম্পূর্ণ করছে, যেমন শেখ হাসিনা করছে। তো দুজনেই এখানে প্রশংসার দাবিদার, ভালো মন্দ দুজনের ভিতরে আছে, সেই প্রসঙ্গে গেলাম না। এবার শেখ হাসিনা কি করছে? শেখ হাসিনা তো বাংলাদেশে পদ্মা ব্রিজ করে দিয়ে গেছে। ইউনূস স্যার, আপনি কি করছেন? একটু কেন বললেন আপনি 17 মাসে যা করছেন 54 বছরে তারা করতে পারেনি? এবং তো কোনো ব্রিজ দেখিনি। এটা কালভার্ট বানিয়েছেন আপনি, সাঁকো কালভার্ট বানিয়েছেন, বাঁশের তৈরি একটা ব্রিজ, বাঁশের তৈরি একটা বানিয়েছেন নাকি, সাঁকো নাকি বলেন আপনার, ওটা বানিয়েছেন? শুনি তো নেই মানে। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন। এখন শেখ হাসিনা তো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানিয়ে দিয়ে গেছে রূপপুরে, আপনি কি বানিয়েছেন? আরে ভাই, পারমাণবিক বিদ্যুৎ তো দূরের কথা, আপনি এক কাজ করেন, ওই মেগাবাইট, গিগাবাইট আর টেরাবাইটে গেলাম না, বুঝছেন। আপনি 1 মেগাবাইট বিদ্যুৎ কি বাংলাদেশ উৎপন্ন করছেন গত 17 বছরে, যেটা বাংলাদেশের একটা এসেনশিয়াল পাওয়ার। কি করছেন কি আপনি? আর এই ভদ্র মহিলা তো ভাই যাই করুক না করুক, অন্তত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দিয়ে গেছে আপনাদেরকে। বাংলাদেশ এখন প্রায় বিদ্যুতের স্বয়ংসম্পূর্ণ, দুদিন পর আরো হবে যদি ধারাবাহিকতাটা থাকতো। আপনি কি করছেন? আপনারা যারা ইউনূস স্যারের ভক্ত লিখে দেবেন, এটা নিচে গুসা করেন না, ইউনূস স্যারের যারা ভক্ত এটা লিখে দেন। তৃতীয় যে জিনিসটা, উনি তো মেট্রো রেল করে দিয়েছে, যে মেট্রো রেলের মাঝে মাঝে কিছু ভিডিও আমার চোখের সামনে পড়ে, দেখার মতো, ইউরোপ আমেরিকার মতো। বাংলাদেশে যে কোনোদিন মেট্রো রেল, আমি জাস্ট কোনোদিন স্বপ্নেও ভাবিনি, কিন্তু সেটা তো বাস্তব, নিজের চোখে দেখতে যে আপনারা প্রতিদিন মেট্রো রেল ব্যবহার করতেছেন। ইউনূস স্যার, আপনি কি করছেন? শেখ হাসিনা তো মেট্রো রেল করে দিয়ে গেছে। আচ্ছা, এই তো গেল এটা। তারপরে বিভিন্ন রাস্তাঘাট থেকে নিয়ে শুরু করে, গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে নিয়ে শুরু করে, বাংলাদেশের ম্যান পাওয়ার থেকে নিয়ে শুরু করে, ওই ভদ্রমহিলা যতটুকু পারছে করছে। এখন ভালো মন্দ নিয়ে মানুষ, এখন শেখ হাসিনা শুধু একা না, দেশ চালানে শেখ হাসিনার অনেক দল বলছিল। এখন শেখ হাসিনা হয়তো কম বেশি দুর্নীতির সাথে ছিল, তারও ছিল, সেটা হলো বিরাট কাহিনী। কিন্তু ভাই খাইলেও হালাল করে খাইছে। কিছু মানুষ আছে না, আপনার থেকে খাইবো কিন্তু খাওয়াটা হালাল করে খাবো। অর্থ হলো আপনার থেকে আমি পয়সা খাবো, কিন্তু আপনার কাজটা আমি করে দেবো। পয়সা আমি খাইছি কিন্তু কাজটা আমি করে দিই, যেটাকে বলে হালাল করে খাওয়া, হারামটাকেই হালাল করে খাওয়া। শেখ হাসিনা, খালেদা জিয়া এগুলো করছে, অস্বীকার করার উপায় নেই, এগুলো তারা করছে। কিন্তু স্যার, আপনি কি করছেন? আপনি যে হারামটা খাইছেন, 17 মাস বৈশা যে বেতনটা নিছেন, আর আপনার এদের দলবল যারা ছিল, যত অযোগ্য লোকগুলো দিয়ে বাংলাদেশ থেকে 17টা মাসে সত্যানাশ করে দিয়েছেন। আপনি একদিকে পদত্যাগ করেন, তারপরে দেখেন সংবাদপত্রে একটু স্বাধীনতা দেন, দেখেন আপনার কুকীর্তির কাহিনী সারা বাংলাদেশের মানুষ 2 দিন পরে দেখবে। এখন তো আপনি ক্ষমতাসীন, বাংলাদেশের মিডিয়ার একটা বড় সমস্যা হলো যারা কিনা ক্ষমতাসীন থাকে তাদের বিরুদ্ধে সচেতনতা লেখে না। আপনি এবার যান, বাংলাদেশের সাংবাদিকরা কি, কাহাকে, কেমনি কি, সব আপনাকে একদম সরাসরি করে বুঝিয়ে দেবো। দেখেন আপনি কি কুকীর্তি আছে। আপনার আমলে যত কুকীর্তি হয়েছে সব দায় দায়িত্ব আপনাকে দিতে হবে। জাস্ট ওয়েট এন্ড সি 2 more months।
তো যাই হোক, ভিডিওটা বড় হয়ে যাবে যদি এই বিরাট লিস্টিদের আমি এখন বসে ভাই অনেক কিছু আমার মনে নাই সিরিয়াসলি। তো আপনি একটু বললেন, যেহেতু এত বড় একটা চ্যালেঞ্জে ছুড়ে দিয়েছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, যে সে 1.5 বছরে যা করেছে বাংলাদেশের 17 বছর এবং 54 বছর ইতিহাসে কেউ করতে পারেনি। হ্যাঁ, এখন একটা কথা আমার মনে পড়ছে লাস্টে ভিডিওটা শেষ করার আগে, ওই যে ঐক্যমত কমিশন, তারপরে একটা জুলাই সনদ না কি জানি, মিয়া ওইখানে তো ফেল মারছে। আরে মিয়া কয় কোটি টাকা বলে খালি সিঙ্গারা চাই খাইছে, বিল সিঙ্গারা চা খাইছে না, বইয়ে মিটিং করছে এই 15 মাস ধরে। এই জুলাই সনদ তৈরি করতে এলা জাতীয় ঐক্যমত কমিশনের যে মিটিংগুলো হয়েছে, একটা পত্রিকাটা কোন জায়গায় দিয়েছিল, কয় কোটি টাকা খাই ফেলাইছে, 4 রাস্তায় করে খাই ফেলাইছে। কাদের কি হয়েছে, কোথায় ঐক্যমত? বিএনপি দেখতে পারে না জামায়াতকে, জামায়াত দেখতে পারে না বিএনপিকে, এনসিপি দেখতে পারে না বিএনপিকে, বিএনপি দেখতে পারে না এনসিপিকে। পারে তো একজন আরেকজনের ধরে খায়। কি এক অবস্থা, কোথায় ঐক্যমত করছেন, কোথায় কি দেখে, কারে কি বুঝান? তারপরে যে একটা ঐক্যমত কমিশন দিয়ে একটা জুলাই সনদ বানাইছেন, যে বেচারাদের জন্য জুলাই সনদ বানাইছেন আপনারা, এই ছাত্র এই জুলাই যোদ্ধাদের মধ্য থেকেই তো এনসিপি দলটা তৈরি হয়েছে। ওই ব্যাটারি ওইটাতে সই করেনি, ওদের কাহিনীটা ভাই আমরা যেরকম চাইছিলাম ওটা অন্য, এটা হয়নি। এটা আমার কথা, এনসিপি আলার বলতেছে যে কাহিনী করছে এই জুলাই সনদের ভিতরে, আমরা যেভাবে চাইছিলাম, আমরা জুলাই যোদ্ধারা যেভাবে চাইলাম এমনি এটা হয়নি, এটা কিছুই হয়নি। বুঝছে যে ভাই এটা সই টই করে আমরা পাপের ভাগিদার হইতে পারবো না ভাই, আমার কথা, এনসিপি আলাদের কথা। এইটা আপনারা বানাইছেন 17 মাস ধরে, জুলাই সনদ হেও হয়নি। তো যাই হোক ভাই, যেটা আমি এর আগে বলছি, আমার কিন্তু সবকিছু মনে নেই, বুঝছেন। তো ইউনূস স্যার গত 17 মাসে কি করছে ভাই, মাপ চাই আপনাদের কাছে, একটুখানি আপনারা বাকিটা লিখে দিন কমেন্টে গিয়ে, বুঝছেন। আমি ওখান থেকে পড়ে একটু লাইক টেক করে দেবেন আপনারা, আর ওই যে বাকির ওইটা জানতে পারবো যে 17 মাসে তো স্যারে তো বিশাল কিছু করে বানাইছে, বুঝছেন, যেটা বাংলাদেশে 54 বছর ইতিহাস না ভাই। মাপ চাই আপনাদের কাছে প্লিজ 2টা লাইন লিখেন, আমার এত কিছু মনেও নাই, আমি তো বাংলাদেশে থাকি না, তো আমার এত কিছু মনেও নেই, যে কটা মনে ছিল আমি আপনাদেরকে বলছি। আর শেখ হাসিনা, খালেদা জিয়া, তারা 54 বছরে বাংলাদেশের জন্য কি করছে, বুঝছেন, তারও যদি 2-4টি ইনফরমেশন আপনার কাছে থাকেন, আল্লাহ ভয় লাগে ভাই, আপনাদের কমেন্ট করে একটুখানি জানেন। ভারত আওয়ামী লীগের জন্য যতটা সম্ভব করে যাবে এবং আওয়ামী লীগের বিকল্প হিসেবে ভারতকে বিএনপিকেই বেছে নিতে হবে। পাশাপাশি একটি কথা আমি আরও 2-1বার বলেছি যে বিএনপির শীর্ষ কয়েকজন নেতার সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতায় তারা আমাকে বলছিলেন যে তারেক রহমান কেন আসেন না, তারেক রহমানের জন্য ভারত হুমকি, ভারতের গোয়েন্দা সংস্থা হুমকি। আমি তাদের যুক্তি দিয়ে বুঝিয়েছিলাম যে ভারত বরং এই মুহূর্তে তারেক রহমানকেই বেছে নিতে চাইবে এবং তার বেঁচে থাকাটা ভারতের জন্য খুবই প্রয়োজন। অতএব ভারত এদিকে যাবে না, আমরা তেমনটাই দেখতে পাচ্ছি আস্তে আস্তে সব কিছুতেই। তার খানিকটা আমরা প্রমাণ পেলাম বুধবার আমাদের সাবেক প্রধানমন্ত্রী সদ্যপ্রয়াত খালেদা জিয়ার প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী ছুটে এলেন তার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য। ভারতবাসীর পক্ষ থেকে, ভারতের সরকারের পক্ষ থেকে, নরেন্দ্র মোদীর পক্ষ থেকে লেখা একটি শোক বার্তা তুলে দেওয়া হলো তারেক রহমানের কাছে। এবং তারও আগে তারেক রহমানের নিরাপত্তার বিষয়টি ভারতের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এমন গুঞ্জন আমরা শুনতে পেয়েছি। পরবর্তীতে এসে আমরা দেখলাম শনিবার সকালে বিএনপির প্রতি ভারতের মনোভাব যে ক্রমেই আরও নরম এবং ইতিবাচক হচ্ছে তার আরও একটি উদাহরণ। সেটি হচ্ছে শনিবার সকালে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি দিল্লিতে বাংলাদেশের মিশনে ছুটে গিয়েছিলেন শুধুমাত্র খালেদা জিয়ার জন্য। দিল্লিতে আমাদের হাই কমিশনে যে শোক বই খোলা হয়েছে সেখানে মন্তব্য লেখার জন্য, তার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য। সেখানে গিয়ে তিনি কি লিখলেন? তিনি লিখলেন, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি লিখছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার এই উল্লেখযোগ্য অবদান সব সময় স্মরণ করা হবে। পরে এই বিষয়টি তিনি আবার তার নিজের যে এক্স হ্যান্ডেল সেটিতে পোস্ট করেছেন। দিল্লির এই বাংলাদেশ হাই কমিশনেই গত কয়েকদিন আগে 23শে ডিসেম্বর আমরা দেখলাম যে হিন্দুত্ববাদী কয়েকটা সংগঠন তারা প্রতিবাদ মিছিল করে হাই কমিশন ঘেরাও করার চেষ্টা করলো এবং এই ধরনের প্রতিবাদ মিছিলের মধ্য দিয়ে দিল্লি বেশ উত্তপ্ত হয়ে উঠল। তারও দিন তিনেক আগে আমরা দেখলাম যে কয়েকজন বিক্ষোভকারী তারা হাই কমিশনের কমপ্লেক্সের মধ্যে অবস্থিত বাংলাদেশ রাষ্ট্রদূতের, মানে ওই কমপ্লেক্সের মধ্যে অবস্থিত বাংলাদেশ রাষ্ট্রদূতের যে বাসভবন, সেই বাসভবনের একেবারে সামনে চলে গেল। রাতের অন্ধকারে তারা স্লোগান দিচ্ছিলেন মুহুর্মুহু এবং হাই কমিশনকে প্রাণনাশের হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছিল। দুদেশের কূটনৈতিক সম্পর্ক যখন চরম তিক্ততার অবস্থায়, তার মাত্র কয়েকদিনের মধ্যে যেভাবে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সেই হাই কমিশনে গিয়ে, মানে তার মতো একজন ভিভিআইপি, সেই হাই কমিশনে গিয়ে খালেদা জিয়ার জন্য খোলা শোক বইতে তিনি মন্তব্য করেন এবং সেটি এবার তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেন। খালেদা জিয়ার স্মরণে শোক জ্ঞাপন করাটা যেমন একটা ইঙ্গিত, বিএনপির প্রতি স্পষ্ট একটা বার্তা আমরা ধরে নিতে পারি যে তারা বিএনপিকে চাইছে বা বিএনপি ক্ষমতায় আসছে, এই বার্তাও তারা দেওয়ার চেষ্টা করছে এবং বিএনপি পাশে রয়েছে। আবার হাই কমিশন প্রাঙ্গণে রাজনাথ সিং এর নিজের যাওয়াটা এই বার্তাও দিচ্ছে যে বাংলাদেশের দূতাবাসে তার সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা
নিশ্চিত করার একটা আশ্বাস ভারতের পক্ষ থেকে রয়েছে। তো ভারতের প্রধানমন্ত্রী আবার আরেকটি জিনিস আমাদেরকে খানিকটা বুঝিয়ে দিয়ে গেলেন। তিনি ঢাকায় এসে তারেক রহমানের সঙ্গে কথা বললেন, পাকিস্তানের স্পিকার, পার্লামেন্টের স্পিকার আয়াজ সাদিকের সঙ্গেও নিজে থেকে পরামর্শন করলেন, কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তিনি আলাদা কোনো বৈঠক করার প্রয়োজনীয়তা একেবারে উপলব্ধি করলেন না, অনুভব করলেন না। এটিও স্পষ্ট করে গেলেন যে ভারত এতদিন ধরে যা বলে আসছে এখনো সেই অবস্থা ভারত ধরে রেখেছে। অর্থাৎ দেশটি একাধিকবার আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক বিভিন্ন পর্যায় থেকে বলেছে, স্পষ্ট করে বলেছে যে বাংলাদেশে আগামী নির্বাচনে যারাই গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবে তাদের সাথেই এনগেজ হবে বা নিজেদেরকে এনগেজ করতে প্রস্তুত ভারত। কিন্তু অনির্বাচিত সরকার, এই ইউনূস সরকারকে তারা কোনোভাবেই তাদের সাথে সম্পর্ক উন্নয়নে তেমন কোনো আগ্রহী নয়। এই কথা না বললেও আগে কথাটা স্পষ্ট করে বলেছে, পরোক্ষভাবে এটাই বোঝায়। এতক্ষণ না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট সেকশনে দিয়ে যাবেন। পাশাপাশি আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এতক্ষণ হট নিউজ 24 এর পর্দায় চোখ রাখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।